সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে সকলের প্রতি রইল অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমি তোমাদেরকে আজকে রসায়ন এবং শক্তির তৃতীয় ক্লাস আজকে আমরা আলোচনা করব। আজকে আমরা যে পাঠগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কোষ এবং কোষের মধ্যে তড়িৎ বিশ্লেষণ, কিসে কিসে তড়িৎ বিশ্লেষণ আলোচনা করব। গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ, গাঢ় সোডিয়াম ক্লোরাইড দ্রবণের তড়িৎ বিশ্লেষণ এবং গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে আমরা কিভাবে ক্লোরিন শনাক্ত করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। ক্যাটায়ন এবং অ্যানায়ন যদি একাধিক থাকে তাহলে কোন ক্যাটায়ন গুলো আগে যাবে এবং কোন অ্যানায়ন গুলো আগে যাবে সেগুলোর উপরে ব্যাখ্যা করব। তিনটি পদ্ধতি, তিনটি বিষয়ের উপর নির্ভর করে সে তিনটি বিষয় সম্পর্কে আলোচনা করব। বিশুদ্ধ পানির তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে আলোচনা করব, তড়িৎ বিশ্লেষণের ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং ইলেকট্রোপ্লেটিং পদ্ধতিতে কিভাবে একটি ধাতুর উপর আরেকটি ধাতুর প্রয়োগ দিতে হয় সে সম্পর্কে আলোচনা করব। তড়িৎ বিশ্লেষণের যে উৎপাদিত পদার্থের বাণিজ্যিক ব্যবহার সম্পর্কে আলোচনা করব। তো লক্ষ্য করো আজকের যে ক্লাসটা, আজকের ক্লাস অত্যন্ত ইম্পর্টেন্ট, এই কারণে খুব মনোযোগ সহকারে তোমরা ক্লাসটা দেখবে এবং সাথে সাথে যে যে অংশগুলো বা যে যে পার্টগুলো দেখবে সাইলেন্ট করে সেই পার্টগুলো সাথে সাথে বই থেকে পড়ার চেষ্টা করবে। প্রথমে আলোচনা করি তড়িৎ বিশ্লেষণ কি। তড়িৎ বিশ্লেষণ হচ্ছে, এর আগে আমরা আলোচনা করছিলাম যে এরকম যদি কোনো লবণ থাকে, লবণকে পানিতে দ্রবীভূত করা হয় তখন সেই লবণগুলো আয়নিত হয়। দুইভাবে আয়নিত হতে পারে, একটা হচ্ছে পানিতে দ্রবীভূত করে আর একটা হচ্ছে তাপ দিয়ে আয়নিত করলে তখন আমরা এভাবে লিখবো। পানিতে দ্রবীভূত করে আয়নিত করলে তখন আমরা লিখবো সোডিয়াম প্লাস অ্যাকোয়ার অর্থাৎ ক্লোরাইড অ্যাকোয়ার অর্থাৎ এগুলো পানিতে দ্রবণীয়। আর সোডিয়াম আর তাপ দিয়ে আয়নিত করলে তখন এটাকে এভাবে লেখা হয় লিকুইড, এটা লিকুইড। এটা দেখলে বুঝে যাবে যে দ্রবণীয় সোডিয়াম ক্লোরাইড আর এটা হচ্ছে বিগলিত বা গলিত সোডিয়াম ক্লোরাইড। তো দেখো, এই যে যখন এগুলো বিগলিত হোক আর গলিত দ্রবীভূত হোক তখন এই পদার্থের মধ্য দিয়ে যখন তুমি দুটি ইলেকট্রোড স্থাপন করবে, স্থাপন করে তার দ্বারা যদি এভাবে সংযোগ করে এখানে যদি ব্যাটারি স্থাপন করো তাহলে ব্যাটারি এটা যদি প্লাস হয় এটা মাইনাস হয়, তাহলে যে কোষ এইটি হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কোষ। অর্থাৎ বিগলিত বা দ্রবীভূত কোন তড়িৎ বিশ্লেষণের মধ্যে তড়িৎ প্রবাহিত করলে বা তড়িৎ প্রবাহ চালনা করলে তখন এই যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের যে রাসায়নিক পরিবর্তন ঘটে তাকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ। আমি আবার বলি, আর কোষটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ বা তড়িৎ বিশ্লেষণ কোষ। আমি আবার বলি, এটি একটি তড়িৎ বিশ্লেষণ কোষ। প্রথমে আমরা আলোচনা করব তড়িৎ বিশ্লেষণ কি। বিগলিত বা দ্রবীভূত যে কোনো তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলে তখন সেই তড়িৎ বিশ্লেষ্যের রাসায়নিক পরিবর্তন ঘটে তখন তাকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ। আর যে কোষের মধ্যে ঘটে তড়িৎ বিশ্লেষণ সেই কোষকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ কোষ। এভাবে আমরা তড়িৎ বিশ্লেষণ কোষের মধ্যে কিভাবে আমরা তড়িৎ বিশ্লেষণ করব তা আমরা এখন আলোচনা করব। আমরা প্রথমে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা এরকম একটা কাঁচপাত্র নিলাম, কাঁচপাত্রের মধ্যে এরকম দুটি তড়িৎদ্বার নিলাম। এই হলো একটি তড়িৎদ্বার সম্পর্কে তোমাদের আগে ধারণা দিয়ে দেওয়া হয়েছে। এগুলো ধাতু দিয়ে তৈরি, যেমন এখানে এটাকে আমরা গ্রাফাইট দিয়ে তৈরি করতে পারি। কিসের তৈরি? গ্রাফাইট মানে এক ধরনের কার্বন, আমরা গ্রাফাইট লিখতে পারি, গ্রাফাইট। তাহলে আমরা এখানে যে দণ্ডগুলো স্থাপন করলাম সেগুলো হচ্ছে গ্রাফাইট দণ্ড। এগুলো সাধারণত গ্রাফাইট, হ্যাঁ ঠিক আছে, এগুলো সাধারণত কার্বন দিয়ে তৈরি করা হয়। এটাও আমরা গ্রাফাইট দিয়ে, এটাও গ্রাফাইট কার্বন। বানানটা ঠিক আছে কিনা দেখি একটু। গ্রাফাইট ঠিক আছে। তাহলে দেখো, এখন এই যে গ্রাফাইট দণ্ড স্থাপন করলাম এগুলো হচ্ছে তড়িৎদ্বার। তাহলে এইটা হচ্ছে একটা তড়িৎ বিশ্লেষণ কোষ। এই কোষের মধ্যে দুটি তড়িৎদ্বার স্থাপন করলাম। তড়িৎদ্বারকে আমরা কিসের মধ্যে ডুবালাম? যেহেতু আমরা বললাম যে বিগলিত সোডিয়াম ক্লোরাইড, বিগলিত কথাটা হচ্ছে এই সোডিয়াম ক্লোরাইডকে তাপ দিয়ে গলাইতে হবে। আমরা জানি সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক হচ্ছে 801 ডিগ্রি সেন্টিগ্রেড।
অর্থাৎ 801 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডকে তাপ দিলে সোডিয়াম ক্লোরাইড তরলে পরিণত হবে। তরলে পরিণত হয়ে কিসে পরিণত হবে? এই যে দেখ, এই যে সোডিয়াম ক্লোরাইডকে তাপ দিলে, এটা তাপের চিহ্ন, সোডিয়াম আয়ন লিকুইড প্লাস ক্লোরাইড আয়ন লিকুইড। তাহলে দেখো, এই যে এখানে শুধুমাত্র কে কে আছে? সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন। তার মধ্যে আংশিক বা সম্পূর্ণভাবে ডুবাইতে পারি, বা আংশিক ডুবাইলেও ডুবাইতে পারি। আমরা কিভাবে ডুবাবো? আংশিক। এই তড়িৎদ্বার, তড়িৎদ্বার দুটি কিসের তৈরি? গ্রাফাইটের তৈরি। আর তড়িৎদ্বার দুটির সাথে দুইটি তার যখন সংযোগ করে ব্যাটারি স্থাপন করব, ব্যাটারির যে প্রান্ত হবে প্লাস, সেটা হবে অ্যানোড। তাহলে এটা যদি প্লাস হয়, এটা হবে প্লাস, এটা অ্যানোড হিসাবে কাজ করবে। আর এটা যদি মাইনাস হয়, এটা মাইনাস, এটা ক্যাথোড হিসাবে কাজ করবে। ক্যাথোড, ক্যাথোড এবং অ্যানোড সম্পর্কে আগে ধারণা দেওয়া হয়েছে। ক্যাথোড দণ্ড, অ্যানোড দণ্ড হচ্ছে সেই দণ্ড যে দণ্ডের মধ্যে সবসময় অ্যানায়ন যায়, অ্যানায়ন গিয়ে ইলেকট্রন প্রদান করে। অর্থাৎ যে দণ্ডে সবসময় ইলেকট্রন প্রদান মানে জারণ, যে দণ্ডে সবসময় জারণ ঘটে তাকে বলা হয় অ্যানোড দণ্ড। আর ক্যাথোড হচ্ছে যে দণ্ডে সবসময় ক্যাটায়ন যায়, ক্যাটায়ন গিয়ে সেখান থেকে ইলেকট্রন গ্রহণ করে। আর ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ, অর্থাৎ যে দণ্ডে বিজারণ ঘটে তাকে বলা হয় ক্যাথোড। তাহলে জারণ এবং বিজারণের উপর দণ্ডের নামকরণ করা হয় ক্যাথোড এবং অ্যানোড। এবার লক্ষ্য করো, এখন আমরা এর ভিতরে, এখন যখন এখানে ধরো যদি আমরা একটা সুইচ স্থাপন করি, এখানে একটা সুইচ দিই, সুইচটা যখন অন করব, অন করার সাথে সাথে এখন বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়। কিভাবে? প্রথমে সোডিয়াম ক্লোরাইড গলিত, সোডিয়াম ক্লোরাইড আয়নিত হয়ে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নে পরিণত হয় ক্যাটায়ন। এখানে সোডিয়াম আয়ন এবং ক্যাটায়ন, ক্যাটায়ন কার দিকে যাবে? ক্যাথোডের দিকে। তাহলে ক্যাটায়ন ক্যাথোড কর্তৃক আকৃষ্ট হয়, কারণ এইটা মাইনাস হওয়ার কারণে এইদিকে যাবে। তাহলে ক্যাটায়ন ক্যাথোড কর্তৃক আকৃষ্ট হয়ে সেখান থেকে কি গ্রহণ করে? ইলেকট্রন গ্রহণ করে। ইলেকট্রন গ্রহণ করে এখানে কি জমা হয়? সোডিয়াম জমা হয়। তার মানে এখানে কি ঘটে? জারণ ঘটে। তার মানে যে দণ্ডে জারণ ঘটে তাকে বলা হয় ক্যাথোড। আমাদের নামকরণের সাথে মিল হয়ে গেল। এবার দ্রবণে রয়ে গেল কি? ক্লোরাইড আয়ন। ক্লোরাইড আয়ন কোথায় যায়? অ্যানোডে যায়। অ্যানোডে গিয়ে সেই ক্লোরাইড আয়ন মানে অ্যানায়ন, অ্যানায়ন কি করে? সেখানে ইলেকট্রন প্রদান করে। ইলেকট্রন প্রদান করে এখানে পরিণত হয় ক্লোরিন। পরে ক্লোরিন ক্লোরিন মিলে উৎপন্ন হয় ক্লোরিন গ্যাস। এভাবে আমরা দেখে দিতে পারি। এইভাবে ক্যাথোডে উৎপন্ন হয় সোডিয়াম, আর অ্যানোডে উৎপন্ন হয় ক্লোরিন গ্যাস। তো এভাবে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে অ্যানোডে সোডিয়াম এবং ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়। এই পর্যন্তই। এবার দেখো, এই যে এখানে যে অ্যানোডে যে ক্লোরিন গ্যাস বুদবুদ আকার উৎপন্ন হলো, এটা আমরা কিভাবে প্রমাণ করব? অর্থাৎ আমরা এখন আলোচনা করব ক্লোরিন শনাক্ত। আমরা ক্লোরিনকে সংগ্রহ করে একটা পাত্রের মধ্যে বা একটা টেস্ট টিউবের মধ্যে ক্লোরিনকে সংগ্রহ করে নিব। এবার এই টেস্ট টিউবের মধ্যে তার মানে এখানে ক্লোরিন আছে। তার মানে এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্লোরিন শনাক্তকরণ। তাহলে লক্ষ্য করো, এই যে এখান থেকে অ্যানোডে যে ক্লোরিন গ্যাস বুদবুদ উৎপন্ন হলো, সেখান থেকে আমরা ক্লোরিনটা কালেক্ট করে নিলাম। একটি টেস্ট টিউবের মধ্যে ক্লোরিনটা নিয়ে, ক্লোরিন যেহেতু গ্যাস, এখানে ক্লোরিনের মধ্যে আমরা ভেজা নীল লিটমাস দিলাম, নীল লিটমাস। তাহলে দেখা যায় যে ভিজা নীল লিটমাস কি হবে? লাল হয়ে যাবে। কি থাকার কারণে? ক্লোরিন থাকার কারণে। কেন? এই ক্লোরিন যখন ভিজা নীল লিটমাস দিবা, ভিজার মানে এখানের মধ্যে পানি আছে, তখন পানির সাথে বিক্রিয়া করে HCl উৎপন্ন হবে, মানে হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হবে, আর হাইপোক্লোরাস অ্যাসিড উৎপন্ন হবে। অর্থাৎ HCl উৎপন্ন হবে এবং SOCl উৎপন্ন হবে। দুটোই অ্যাসিড, একটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর একটা হলো হাইপোক্লোরাস অ্যাসিড। এই দুটি অ্যাসিড নীল লিটমাসকে কি করে? লাল করবে। কারণ আমরা জানি অ্যাসিডের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে অ্যাসিড নীল লিটমাসকে লাল করে। এভাবে নীল লিটমাস যখন লাল হয়ে যাবে, তখন আমরা বুঝবো যে এই যে টেস্ট, এখান থেকে যে বুদবুদ উৎপন্ন হলো, সেই বুদবুদটা হচ্ছে কিসের? ক্লোরিনের বুদবুদ উৎপন্ন হলো। এইভাবে আমরা ক্লোরিনকে শনাক্ত করতে পারবো। তাহলে আমাদের 184 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত শেষ। তাহলে যদি পরীক্ষা আসে বিগলিত বা গলিত, তখন বুঝবা যে শুধুমাত্র এখানে এটাকে তাপ দিয়ে গলিয়ে তরল করা হলো। এখন আমরা আলোচনা করব দ্রবীভূত অর্থাৎ গাঢ় সোডিয়াম ক্লোরাইড দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। লক্ষ্য করো, এই ক্ষেত্রে আমাদের পরীক্ষণীয় পাত্রটা একই রকম হবে, শুধুমাত্র সবকিছুই ঠিক আছে। এটাও গ্রাফাইট দিয়ে তৈরি, এটা একটি কার্বনের, এটিও গ্রাফাইট দিয়ে তৈরি। শুধুমাত্র এখানে আমরা আগে ব্যবহার করছি বিগলিত বা গলিত।
এখন আমরা ব্যবহার করব সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের সাথে কি মিক্স করব? পানি। অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড হবে বেশি, পানি পরিমাণ হবে কম। ফলে সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হয়ে তখন উৎপন্ন হবে সোডিয়াম ক্লোরাইড। কার উপস্থিতিতে? পানির উপস্থিতিতে। ভেঙে গিয়ে উৎপন্ন হবে সোডিয়াম আয়ন অ্যাকোয়ার প্লাস ক্লোরাইড আয়ন অ্যাকোয়ার। তাহলে দেখো এখানে আমরা অ্যাকোয়ার না দিলেও চলবে, কারণ এখানে আমরা পানিটাও দেখাবো। তাহলে এখানে দুইটি যৌগ আছে, একটা হলো সোডিয়াম ক্লোরাইড, তাহলে সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হয়ে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নে পরিণত হলো, আর পানি ভেঙে গিয়ে উৎপন্ন হলো হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিড আয়ন। লক্ষ্য করো, যদি সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ ব্যবহার করো তখন সেই ক্ষেত্রে এখানে যৌগ হবে দুইটি, একটা হবে সোডিয়াম ক্লোরাইড তো নিজেই আছে, আর একটা থাকবে কি? পানি। তাহলে সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হয়ে আয়নিত হয়ে সোডিয়াম আয়ন, ক্যাটায়ন এবং ক্লোরাইড আয়ন উৎপন্ন হয়। এখানে পানি থাকার কারণে পানিও ভেঙে যায়, ভেঙে গিয়ে উৎপন্ন হয় হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিড আয়ন। এবার লক্ষ্য করো, তখন কিন্তু শুধুমাত্র সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন ছিল, এখন কিন্তু দ্রবণে একাধিক ক্যাটায়ন রয়ে গেল। দেখো এখন দ্রবণে একাধিক ক্যাটায়ন, আমরা জানি ক্যাটায়ন কোন দিকে যাবে? ক্যাথোডের দিকে যাবে, ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করার জন্য। এখন দেখো দ্রবণে ক্যাটায়ন একাধিক, তাহলে দেখো দুইটি ক্যাটায়ন কিন্তু যেতে পারবে না, কারণ আমরা জানি সমধর্মী আধান পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। ক্যাটায়ন হচ্ছে ধনাত্মক আধান বিশিষ্ট আয়ন, এই ধনাত্মক দুইটি কিন্তু এদিকে যাবে না। তাহলে কে যাবে? মনে রাখবা, যদি দ্রবণে একাধিক ক্যাটায়ন থাকে তাহলে যে ক্যাটায়ন সক্রিয়তার দিক দিয়ে কম সেই ক্যাটায়ন গিয়ে সেখান থেকে ইলেকট্রন গ্রহণ করবে। তোমাদের 185 নম্বর পৃষ্ঠা বইটার মধ্যে খোলো, এখানে ক্যাটায়ন গুলো উপর থেকে নিচের দিকে সক্রিয়তার ক্রম দেখানো আছে। উপরগুলো হচ্ছে বেশি সক্রিয়, নিচের গুলো হচ্ছে কম সক্রিয়। তাহলে এই সোডিয়াম আয়ন এবং হাইড্রোজেন আয়নের মধ্যে দেখো হাইড্রোজেন আয়নের সক্রিয়তা কম, তাহলে এই দুইটি ক্যাটায়নের মধ্যে কার কে যাবে? তাহলে দ্রবণে যদি একাধিক ক্যাটায়ন থাকে, কোন ক্যাটায়ন যায় গিয়ে মানে ক্যাথোডে গিয়ে সেখান থেকে ইলেকট্রন গ্রহণ করবে অর্থাৎ বিজারণ করবে, তা নির্ভর করবে ক্যাটায়নের সক্রিয়তার উপর। যে ক্যাটায়নের একাধিক ক্যাটায়ন থাকলে যে ক্যাটায়নের সক্রিয়তা তুলনামূলকভাবে কম সেই ক্যাটায়ন যায় কার কাছে গিয়ে? সেই ক্যাটায়ন ক্যাথোডের দিকে গিয়ে সেখান থেকে ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে এটার মধ্য থেকে কে যাবে? অবশ্যই হাইড্রোজেন আয়ন। তাহলে হাইড্রোজেন আয়ন ক্যাথোডের থেকেই কি করবে? ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন পরিণত হবে, পরে হাইড্রোজেন মিলে উৎপন্ন হবে কি? হাইড্রোজেন গ্যাস। ইচ্ছা করলে তুমি একসাথেও দেখাইতে, এভাবেও দেখাইতে পারো, আর ইচ্ছা করলে তুমি এভাবেও দেখাইতে পারো। এখানে 2 ক্যাটায়ন দিয়ে এখানে 2 দিবা, এখানে 2 দিবা, এই ওকে। আর না হলে তুমি আলাদা, যেহেতু তোমাদের বইতে আলাদাভাবে দেখানো আছে আমি আলাদাভাবেই দেখাই। যেমন এই যে হাইড্রোজেন আয়ন ক্যাথোড দিয়ে গেল, সেখান থেকে ইলেকট্রন গ্রহণ করলো, বিজারিত হলো, হাইড্রোজেন পরিণত হলো, পরে হাইড্রোজেন মিলে উৎপন্ন হলো বুদবুদ আকারে হাইড্রোজেন গ্যাস। তার মানে এখানে বুদবুদ আকারে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। এবার দেখো ক্লোরাইড আয়ন এবং হাইড্রোক্সিড আয়নের ক্ষেত্রে কি ঘটবে? দ্রবণে যদি একাধিক অ্যানায়ন থাকে তাও ক্যাটায়নের মতো, অর্থাৎ যে অ্যানায়নের সক্রিয়তা কম সেটি যাবে। তাহলে লক্ষ্য করো 185 নম্বর পৃষ্ঠা দেখো, ক্লোরাইড আয়ন থেকে হাইড্রোক্সিড আয়নের সক্রিয়তা কম, তাহলে কে যাওয়ার কথা? হাইড্রোক্সিড। কিন্তু এখানে আরেকটা বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তুমি দেখবা যে একাধিক ক্যাটায়ন বা একাধিক অ্যানায়ন থাকলে যার সক্রিয়তা কম সেটা আগে যাবে। যদি তাদের ঘনমাত্রা যদি বেশি থাকে তখন কিন্তু সক্রিয়তাটাকে তখন প্রায়োরিটি দিবে না, তখন যার ঘনমাত্রা বেশি থাকবে সে যাবে। অর্থাৎ ক্লোরাইড আয়ন এবং হাইড্রোক্সিড আয়নের সক্রিয়তা কার কম? হাইড্রোক্সিড আয়নের। কিন্তু পরীক্ষা করে দেখা গেছে যে এখানে যে পরিমাণ দ্রবণ সৃষ্টি হয়, যেহেতু এটা সোডিয়াম ক্লোরাইডের গাঢ় দ্রবণ, তার মানে এখানে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা থেকে হাইড্রোক্সিড আয়নের ঘনমাত্রা থেকে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বেশি গাঢ় দ্রবণের কারণে। তখন এই দুটি অ্যানায়নের ক্ষেত্রে দেখা যায় যে এই অ্যানায়নের সক্রিয়তা কম থাকা সত্ত্বেও হাইড্রোক্সিড আয়নের ঘনমাত্রা থেকে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বেশি থাকার কারণে আমরা সেদিকে প্রায়োরিটি দেব। অর্থাৎ তখন এখানে এটা ঘনমাত্রা থেকে এটা ঘনমাত্রা বেশি, তখন ক্লোরাইড আয়ন যাবে, ওটা যাবে অ্যানোডে, সেখানে গিয়ে সেই ইলেকট্রন প্রদান করবে, কি উৎপন্ন হবে? ক্লোরিন। পরে ক্লোরিন উৎপন্ন হবে ক্লোরিন গ্যাস। এভাবে সোডিয়াম ক্লোরাইডের গাঢ় দ্রবণ যদি ব্যবহার করা হয় তাহলে ক্যাথোডে বুদবুদ আকারে উৎপন্ন হবে হাইড্রোজেন গ্যাস, আর অ্যানোডে বুদবুদ আকারে উৎপন্ন হবে ক্লোরিন গ্যাস। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এবার দেখো ক্লোরিন চলে গেল, তাহলে লক্ষ্য করো এখান থেকে কে চলে গেল? হাইড্রোজেন চলে গেল, ক্লোরিন চলে গেল। তাহলে দ্রবণে কি কি রয়ে গেল? সোডিয়াম আয়ন এবং হাইড্রোক্সিড আয়ন। পরে সোডিয়াম আয়ন এবং হাইড্রোক্সিড আয়ন তাদের সাথে মিলিত হয়ে উৎপন্ন হবে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার।
এভাবে পরবর্তীতে একত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার উৎপন্ন হবে। তাহলে এবার লক্ষ্য করো, দ্রবণে যদি একাধিক, এখন আমরা আলোচনা করব ক্যাটায়ন এবং অ্যানায়ন একাধিক থাকে, তাহলে আমরা এখন 185 নম্বর পৃষ্ঠায় লক্ষ্য করো, তোমাদের বইতে 185 নম্বর পৃষ্ঠা খুলো, সেখানে দেখো দ্রবণে যদি একাধিক ক্যাটায়ন বা একাধিক অ্যানায়ন থাকে তাহলে দেখো কোন ক্যাটায়ন এবং কোন অ্যানায়ন যাবে তার তিনটি বিষয়ের উপর নির্ভর করে। এক, প্রথম নির্ভর করে যদি একাধিক ক্যাটায়ন বা একাধিক অ্যানায়ন থাকে, যে ক্যাটায়ন বা যে অ্যানায়নের সক্রিয়তা কম, হ্যাঁ সক্রিয়তা সিরিজ অলরেডি দেওয়া আছে, সেই ক্যাটায়ন বা সেই অ্যানায়ন যাবে, এটা হলো প্রথম প্রায়োরিটি। তাহলে ক্যাটায়ন বা অ্যানায়নের চার্জ মুক্ত হওয়ার প্রবণতা, তাহলে ক্যাটায়ন একাধিক ক্যাটায়নের মধ্যে যদি থাকে তাদের মধ্যে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা দেখাবে কার, যার সক্রিয়তা কম, তাহলে সে যাবে কোথায়, ক্যাথোডে, সেখান থেকে সে ইলেকট্রন গ্রহণ করে চার্জ মুক্ত হয়ে হাইড্রোজেনে পরিণত হবে, পরে হাইড্রোজেন গ্যাসে পরিণত হবে। যে কোনো ক্যাটায়নের বেলায় প্রযোজ্য। আবার যে কোনো অ্যানায়নের বেলায়ও যদি একাধিক অ্যানায়ন থাকে তাহলে কোন অ্যানায়নটা যাবে তাও নির্ভর করে তার সক্রিয়তার উপর। যার সক্রিয়তা কম সে গিয়ে আগে চার্জ মুক্ত হবে, অর্থাৎ সে অ্যানোডে গিয়ে সেখান থেকে ইলেকট্রন কি করবে, প্রদান করবে, অর্থাৎ জারণ ঘটাবে, প্রদান করে এভাবে মুক্ত মূলে বা মুক্ত গ্যাসে পরিণত হবে। তাহলে এক্ষেত্রে মুক্ত মূলে পরিণত অর্থাৎ চার্জ মুক্ত হওয়ার প্রবণতা নির্ভর করে তাদের সক্রিয়তার উপর, এটা হলো প্রথম প্রায়োরিটি। সেকেন্ড হলো যদি 2 নাম্বার ক্যাটায়ন ও অ্যানায়নের ঘনমাত্রার উপর, যদি ক্যাটায়ন ও অ্যানায়নের যদি ঘনমাত্রা, দুইটার ক্ষেত্রে প্রযোজ্য, এই দুইটার মধ্যে যদি, আচ্ছা আমরা এখানে যখন আলোচনা করছি যদি এটার ঘনমাত্রা থেকে সোডিয়াম আয়নের ঘনমাত্রা থেকে যদি সোডিয়াম আয়নের ঘনমাত্রা বেশি থাকতো তখন কিন্তু সোডিয়াম আয়ন যেত, এখানে দেখা যায় যে এখান থেকে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বেশি, কিন্তু হাইড্রোক্সিল আয়ন এবং কোয়াড আয়নের পৃষ্ঠা নম্বর 186 নম্বর লক্ষ্য করো, যেমন কক্ষ তাপমাত্রায় 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণে আয়নিত করলে কোয়াড আয়নের ঘনমাত্রা হয় 0.1 মোলার, কিন্তু পানির ক্ষেত্রে দেখা যায় যে তার ঘনমাত্রা হয় 10⁻⁷ মোলার। তার মানে দেখো ক্লোরিনের ঘনমাত্রা থেকে হাইড্রোক্সিলের ঘনমাত্রা অনেক অনেক কম, তার মানে যদিও হাইড্রোক্সিল আয়নের সক্রিয়তা কম এটা যাওয়ার কথা, কিন্তু ঘনমাত্রা থেকে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বেশি থাকার কারণে এখানে আমরা কোনটা প্রায়োরিটি দিব, ক্লোরাইড আয়নের উপর প্রায়োরিটি দিব। এই দুটি বিষয়ের উপর নির্ভর করে, অর্থাৎ ঘনমাত্রার উপর নির্ভর করে, আর নির্ভর করে তড়িৎদ্বারের উপর। এই যে তড়িৎদ্বার, কি ধরনের তড়িৎদ্বার ব্যবহার করছি সেটার উপর নির্ভর করে। কেন, যেমন তুমি লক্ষ্য করো, আমরা যদি এইখানে সোডিয়াম ক্লোরাইড যদি গাঢ় দ্রবণ ব্যবহার করি, সেক্ষেত্রে যদি আমরা সক্রিয় দণ্ড ব্যবহার না করে আমরা যদি নিষ্ক্রিয় দণ্ড ব্যবহার করি, তাহলে এক ধরনের ঘটনা ঘটবে। আর যদি আমরা এখানে নিষ্ক্রিয় দণ্ডের পরিবর্তে, যেমন প্লাটিনাম দণ্ড, এটা একটি নিষ্ক্রিয় ধাতু, কারণ তোমাদেরকে একটা ছন্দ পড়াইছিলাম, কে না কে ম্যাকগ্রেভার ইলুশনের ফিরে শোনা পাবে হাইকুরাঙ্গের আজি আজি পিটাবে আমার, পিটা মানে প্লাটিনামের সক্রিয়তা কম, তাহলে কম সক্রিয় দণ্ড থাকলে একরকম হবে। আর যদি বেশি সক্রিয় দণ্ড থাকে, যেমন তোমাদের বইতে দেওয়া আছে সোডিয়াম ক্লোরাইড দ্রবণের ক্যাটায়ন আছে, যেমন সোডিয়াম আয়ন, হ্যাঁ এই দুইটি হাইড্রোজেন, একটা হলো সোডিয়াম আয়ন, একটা হলো হাইড্রোজেন, কয়টা ক্যাটায়ন থাকে, দুইটি, এটা দিয়ে আমরা উদাহরণ দিয়ে দিচ্ছি। এই ক্ষেত্রে যদি তোমার কম সক্রিয় দণ্ড ব্যবহার করা হয়, অর্থাৎ প্লাটিনাম অথবা একটু আগে আমরা যে ব্যবহার করলাম যে গ্রাফাইট দণ্ড, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে এই দুটির মধ্যে কে যাবে, হাইড্রোজেন। আর যদি আমরা প্লাটিনাম দণ্ড ব্যবহার না করে যদি মার্কারি দণ্ড ব্যবহার করি, তখন কিন্তু এই দুটির মধ্য থেকে তখন কিন্তু সোডিয়াম যাবে। একটু আগে আমরা কিন্তু আলোচনা করছিলাম যে যদি গ্রাফাইট দণ্ড ব্যবহার করি তখন সেক্ষেত্রে কে গিয়েছিল, হাইড্রোজেন আয়ন গিয়েছিল কোথায়, ক্যাথোডে, সেখানে গিয়ে সেই ইলেকট্রন গ্রহণ করে। কিন্তু যদি তড়িৎদ্বার চেঞ্জ করে যদি আমরা এখানে মার্কারি তড়িৎদ্বার ব্যবহার করি, তখন এই দুটির মধ্য থেকে কে যাবে, সোডিয়াম, তখন সোডিয়াম এখানে ক্যাথোডে গিয়ে সেখান থেকে ইলেকট্রন গ্রহণ করে সোডিয়ামে পরিণত হবে। তাহলে দেখো একাধিক ক্যাটায়নের মধ্যে তড়িৎদ্বারের উপর নির্ভর করে, তাহলে তড়িৎদ্বার কি ধরনের তড়িৎদ্বার ব্যবহার করছি তার উপরও নির্ভর করে কে যাবে ক্যাটায়ন। তাহলে দ্রবণে একাধিক, তাহলে আমরা ফাইনাল সিদ্ধান্তে চলে আসি, দ্রবণে একাধিক ক্যাটায়ন এবং একাধিক অ্যানায়ন থাকলে কোন ক্যাটায়ন যাবে বা কোন অ্যানায়ন যাবে তা নির্ভর করবে তিনটি বিষয়ের উপর। প্রথম হচ্ছে যার সক্রিয়তা কম সে গিয়ে হয় ইলেকট্রন গ্রহণ করবে, ক্যাটায়নের বেলায় গিয়ে ইলেকট্রন গ্রহণ করবে, আর অ্যানায়নের বেলায় গিয়ে ইলেকট্রন প্রদান করবে। আর এরপরে প্রায়োরিটি দিতে হবে যে একাধিক ক্যাটায়ন বা অ্যানায়নের মধ্যে থাকলে একাধিক ক্যাটায়নের মধ্যে কার ঘনমাত্রা বেশি, যার ঘনমাত্রা বেশি সে গিয়ে ইলেকট্রন গ্রহণ করবে, আর অ্যানায়নের বেলায় যার ঘনমাত্রা বেশি সে গিয়ে ইলেকট্রন প্রদান করবে।
আর তৃতীয় নম্বর বিষয় হচ্ছে নির্ভর করে তড়িৎদ্বারের উপর। যদি কম সক্রিয় দণ্ড ব্যবহার করি তাহলে এক ধরনের বৈশিষ্ট্য হবে, আর বেশি সক্রিয় দণ্ড ব্যবহার করলে আরেক ধরনের বৈশিষ্ট্য। অর্থাৎ কম সক্রিয় দণ্ড ব্যবহার করলে আমাদের যেটা সক্রিয়তা কম সেটাই পাওয়া যাবে, আর যদি আমরা বেশি সক্রিয় দণ্ড ব্যবহার করি বা বেশি সক্রিয় যদি তড়িৎদ্বার ব্যবহার করি তখন যেটা সক্রিয়তা বেশি সেটাই যাবে। তাহলে তিনটি বিষয়ের উপর নির্ভর করে এভাবে আমরা মোটামুটি তোমরা পৃষ্ঠা নাম্বার হচ্ছে 185 এবং 186, এটা ভালো করে পড়লেই বুঝতে পারবে। এখন আমরা আলোচনা করব বিশুদ্ধ পানির তড়িৎ বিশ্লেষণ। প্রথমে বিশুদ্ধ পানি কথাটা কেন বলছে, যদিও বলছে বিশুদ্ধ পানির তড়িৎ বিশ্লেষণ, কিন্তু লক্ষ্য করো বিশুদ্ধ পানির আমরা এর আগেও পড়েছিলাম যে পানি একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য। মৃদু তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে পানি, আমরা জানি মৃদু তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে তারা যে সকল তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে অল্প পরিমাণ কি হয়, আয়নিত হয়। আর অল্প পরিমাণ আয়নিত হলে আমরা যদি এক্ষেত্রে বিশুদ্ধ পানি ব্যবহার করি, লক্ষ্য করো 100% বিশুদ্ধ পানি ব্যবহার করি, তখন সেই ক্ষেত্রে যে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন হবে, এই আয়নের পরিমাণ হবে কম, অর্থাৎ কম বিযোজিত হবে। আর আংশিক যদি বিযোজিত অবস্থা থাকে তখন তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত খুব একটা হবে না। আর তড়িৎ প্রবাহিত হলে তখন দেখা যায় যে তার মধ্যে জারণ বিজারণ ঘটবে না। এই কারণে যাতে পানির মধ্যে যাতে জারণ বিজারণ ঘটে, অর্থাৎ তার পানির মধ্যে যাতে সহজে তড়িৎ প্রবাহিত হয়, সেই কারণে আমরা কয়েক ফোঁটা পানির মধ্যে সালফিউরিক অ্যাসিড মিশাবো। সালফিউরিক অ্যাসিড যদি আমরা মিশাই তখন সেক্ষেত্রে তার এই যে তখন যে মৃদু তড়িৎ বিশ্লেষ্য ছিল তখন পানির তড়িৎ বিশ্লেষ্য অর্থাৎ তখন তীব্র হবে, অর্থাৎ তার মধ্য দিয়ে সহজে তড়িৎ প্রবাহিত হবে। তাহলে বিশুদ্ধ পানির মধ্য দিয়ে বিশুদ্ধ পানির ক্ষেত্রে আমরা তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করি না কেন? কারণ আমরা জানি বিশুদ্ধ পানি হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য যৌগ। মৃদু তড়িৎ বিশ্লেষ্য যৌগর সংজ্ঞা দিয়ে দিবে যদি পরীক্ষা আসে, অর্থাৎ এখানে পানি সম্পূর্ণরূপে আয়নিত হয় না, অর্থাৎ হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন সৃষ্টি হয় না, আর যার কারণে তার মধ্য দিয়ে সহজে বিদ্যুৎ প্রবাহিত হয় না। যাতে বিশুদ্ধ পানির তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে যাতে সহজে বিদ্যুৎ প্রবাহিত হয়, তাহলে আমরা যদি এর মধ্যে ফোঁটা ফোঁটা যদি কিছু পরিমাণ সালফিউরিক অ্যাসিড ব্যবহার করি তখন তার তড়িৎ বিশ্লেষ্য হিসেবে তখন মৃদুর পরিবর্তে তীব্র হবে এবং তার মধ্য দিয়ে সহজে বিদ্যুৎ প্রবাহিত হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা এখন কি কি কাজ করব লক্ষ্য করব। প্রথমে আমরা কি করব, পানির তড়িৎ বিশ্লেষণ করব। তাহলে বিশুদ্ধ পানির তড়িৎ বিশ্লেষণ কথাটা না বলে কি বলতে হবে, অ্যাসিড মিশ্রিত পানির তড়িৎ বিশ্লেষণ। তাহলে দেখো প্রথমে আমরা এরকম একটা পাত্র নিলাম একটু সুন্দর করে, লক্ষ্য করো ধরো একটা পাত্র নিলাম, ঠিক আছে। এই পাত্রের মধ্যে আমরা এরকম একটা তড়িৎদ্বার নিলাম, এখানে একটা তড়িৎদ্বার নিলাম, কটা তড়িৎদ্বার, দুইটা তড়িৎদ্বার। এগুলো কিসের তৈরি? কম সক্রিয় দণ্ড, প্লাটিনাম, ঠিক আছে। এবার এখানে কোনো একটা কিছুর সাথে এবারে আমরা কি করব, এখানে গ্যাস সংগ্রহ করার জন্য এখানে দুটি টেস্ট টিউবকে উপর করে ধরে নিলাম, এখানে গ্যাস সংগ্রহ করার জন্য। এবার এটাকে আমরা একটি ব্যাটারি, ধরো এটা ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করলাম, আর এটাকে আমরা কার সাথে যুক্ত করলাম, ধনাত্মক প্রান্তের সাথে। যেটা ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করলাম, আমরা জানি ব্যাটারি যেটা ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করে সেটা কি হিসাবে কাজ করে, অ্যানোড, সেটা ক্যাথোড হিসাবে কাজ করে। সব সময় মনে রাখবে যে সকল তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে, অর্থাৎ যেগুলো বিদ্যুৎ শক্তি থেকে রাসায়নিক শক্তিতে রূপান্তর হয়, সেই ক্ষেত্রে সবসময় বিদ্যুতের যেটা মাইনাস হবে সেই তড়িৎদ্বারটা হবে সবসময় ক্যাথোড, আর যেটা প্লাস হবে সেটা হবে অ্যানোড। সেটা বিদ্যুৎ শক্তি থেকে রাসায়নিক শক্তিতে রূপান্তরের ক্ষেত্রে, আর রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরের ক্ষেত্রে তার উল্টাটা হবে। তাহলে এখানে প্লাসটা হবে অ্যানোড, স্বাভাবিক নিয়ম। তাহলে এটা কি দণ্ড হবে, এটা ক্যাথোড। তাহলে আমরা ক্যাথোড অ্যানোড এখানে না দিয়ে এখানে দেওয়াটা ঠিক হবে না, এটা ব্যাটারির দুইটা প্রান্ত, আমরা এইটা দেব। তাহলে এটা হচ্ছে ক্যাথোড আর এই দণ্ড হচ্ছে অ্যানোড।
আর এখানে কি আছে, বিশুদ্ধ পানি, অর্থাৎ এসিড মিশ্রিত পানি। এবার আমরা যখন এই ব্যাটারি সংযোগ করব তখন ক্রিয়া কৌশল শুরু হবে। তাহলে ক্রিয়া কৌশল শুরু হলে প্রথমে কি হবে, প্রথমে পানিটা ভেঙে যাবে। পানিটা ভেঙে কি উৎপন্ন হবে, হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন। লক্ষ্য করো দ্রবণে যদি, এবার দেখো এটা ক্যাটায়ন এবং অ্যানায়ন, তাহলে ক্যাটায়ন কি কর্তৃক আকৃষ্ট হবে, ক্যাথোড কর্তৃক, অর্থাৎ ক্যাথোডের দিকে যাবে, সেখান থেকে ইলেকট্রন গ্রহণ করবে, ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন উৎপন্ন হবে, পরে হাইড্রোজেন হাইড্রোজেন মিলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। এইভাবে দেখাতে পারো। তাহলে ক্যাথোডে বুদবুদাকারে কি উৎপন্ন হবে, হাইড্রোজেন গ্যাস। অন্যদিকে অ্যানোডে অ্যানায়নকে হাইড্রোক্সিল আয়ন, সেটি কি করবে, অ্যানোডে গিয়ে ইলেকট্রন প্রদান করবে, ইলেকট্রন প্রদান করে উৎপন্ন হবে ওএস, পরে ওএস মিলে উৎপন্ন হবে পানি আর হবে অক্সিজেন, আরো দুটো ওএস মিলে উৎপন্ন হবে পানি আবার অক্সিজেন। এবার এই দুটি অক্সিজেন মিলে উৎপন্ন হবে অক্সিজেন গ্যাস। এই যে এইটাকে আমরা একসাথে কিন্তু এভাবে লিখতে পারি। লক্ষ্য করো এটাকে আমরা একসাথে এভাবে লিখতে পারি, ওএস মাইনাস, দেখো মোট কয়টা, 1 2 3 4, চারটি, মাইনাস প্রতিটা কয়টা ইলেকট্রন প্রদান করছে, একটা, তাহলে চারটি কয়টা ইলেকট্রন প্রদান করবে, চারটি। খেয়াল করো আমি আবার দেখাচ্ছি, লক্ষ্য করো এখানে প্রতি মোল হাইড্রোক্সিল আয়ন একটি ইলেকট্রন প্রদান করে হাইড্রোক্সিল পরিণত হলো। তাহলে মোট দেখো 1 2 3 4, কয়টি হাইড্রোক্সিল হলো, চারটি দেখালো। প্রতিটি যদি একটি করে ইলেকট্রন প্রদান করে, চারটি ইলেকট্রন প্রদান করবে, ক মোল পানি উৎপন্ন হবে, 2 মোল, লিখলাম 2 মোল পানি যোগ, আর ক মোল অক্সিজেন উৎপন্ন হবে 1 মোল, লিখলাম 1 মোল। ইচ্ছা করলে এইটাকে বলা হয় সার্বিক বিক্রিয়া, একসাথে সার্বিক বিক্রিয়া। এবার দেখো এই ক্ষেত্রে হাইড্রোজেন আয়ন, তাহলে আমার মোট পানি লাগছে কয়টি, তাহলে হাইড্রোজেন আয়ন ভেঙে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন, তাহলে দেখো হাইড্রোক্সিল কয়টি, 4টি, তাহলে এখানে 4 দিয়ে দিতে পারি, তাহলে পানি কয়টি, 4টি, হাইড্রোজেন আয়ন 4টি। তাহলে দেখো হাইড্রোজেন আয়ন একটি হাইড্রোজেন উৎপন্ন হয়, তাহলে এখানে যদি 4 দিয়ে দিই, তাহলে এখানে হবে 4, এখানে হবে 2, এখানে হবে 2। দেখো তাহলে দেখো এই 4 মোল পানি থেকে, তাহলে লক্ষ্য করো হাইড্রোক্সিল আয়ন অর্থাৎ অ্যানায়ন অ্যানোড কর্তৃক আকৃষ্ট হয়ে সেখানে অ্যানায়ন অ্যানোডে ইলেকট্রন প্রদান করবে। ইলেকট্রন প্রদান মানে জারণ, আর যে দ্বন্দ্বে জারণ ঘটে তাকে বলা হয় অ্যানোড। তাহলে ঠিক আছে, আমাদের অ্যানোড হিসাবে কাজ করে। তাহলে এখানে বুদবুদ আকারে উৎপন্ন হবে অক্সিজেন গ্যাস। লক্ষ্য করলে দেখা যায় যে 1 মোল অক্সিজেন উৎপন্ন হতে হলে, দেখো O2 1 মোল অক্সিজেন উৎপন্ন হতে হলে ক মোল হাইড্রোক্সিল লাগে, 4 মোল। 4 মোল হাইড্রোক্সিল 4 মোল পানি থেকে আসে। আবার দেখো 4 মোল পানি থেকে 4 মোল হাইড্রোজেন উৎপন্ন হয়, অর্থাৎ ক মোল হাইড্রোজেন উৎপন্ন হয়, 2 মোল। অর্থাৎ একই পরিমাণ পানি থেকে যে পরিমাণ অক্সিজেন উৎপন্ন হয়, হাইড্রোজেন উৎপন্ন হয় তার দ্বিগুণ। এটা পরীক্ষা আসে। আবার লক্ষ্য করো, আমরা একটা কাঁচ পাত্র নিলাম, কাঁচ পাত্রের মধ্যে কম সক্রিয় দুটি তড়িৎদ্বার নিলাম প্লাটিনামের, এটাকে ব্যাটারির সাথে যুক্ত করলাম। ব্যাটারির যে প্রান্ত মাইনাস সেটি ক্যাথোড হিসাবে কাজ করলো, আর যে প্রান্ত প্লাস সেটি অ্যানোড হিসাবে কাজ করলো। এবার আমরা যখন এখানে ব্যাটারি সংযোগ করলাম তখন পানিটা ভেঙে গিয়ে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন হলো। এখানে হাইড্রোজেন আয়ন ক্যাটায়ন ক্যাথোড কর্তৃক আকৃষ্ট হলো, সেখান থেকে ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন পরিণত হলো, পরে হাইড্রোজেন মিলে হাইড্রোজেন গ্যাস পরিণত হলো। অন্যদিকে দ্রবণে হাইড্রোক্সিল আয়ন অ্যানোড কর্তৃক আকৃষ্ট হয়ে সেখানে ইলেকট্রন প্রদান করলো, ইলেকট্রন প্রদান করে হাইড্রোক্সিল পরিণত হলো। পরে দেখা যায় যে 4 মোল হাইড্রোক্সিল আয়ন থেকে 2 মোল পানি এবং 1 মোল অক্সিজেন উৎপন্ন হলো। এটাকে আমরা দেখালাম, এই 4 মোল হাইড্রোক্সিল আয়ন থেকে 2 মোল পানি 1 মোল অক্সিজেন। এই 4 মোল হাইড্রোক্সিল আয়ন অবশ্যই 4 মোল পানি থেকে আসে। তাহলে এই 4 মোল পানি থেকে 4 মোল হাইড্রোজেন আয়ন আসে। তাহলে দেখো 4 মোল হাইড্রোজেন থেকে আমরা পাই কত, 2 মোল হাইড্রোজেন। দেখো এখানে দেখো 2 মোল হাইড্রোজেন থেকে 1 মোল যদি হয় তাহলে 4 মোল থেকে হবে 2 মোল। অর্থাৎ একই পরিমাণ পানি থেকে যে পরিমাণ অক্সিজেন উৎপন্ন হয়, হাইড্রোজেন উৎপন্ন হয় তার দ্বিগুণ। এভাবে অ্যাসিড মিশ্রিত পানিকে তড়িৎ বিশ্লেষণ করলে এভাবে ক্যাথোডে বুদবুদ আকারে কি উৎপন্ন হবে, ক্যাথোডে বুদবুদ আকারে উৎপন্ন হবে হাইড্রোজেন গ্যাস, আর অ্যানোডে বুদবুদ আকারে উৎপন্ন হবে অক্সিজেন গ্যাস। এবং যে পরিমাণ একই পরিমাণ পানি থেকে যে পরিমাণ অক্সিজেন উৎপন্ন হবে, হাইড্রোজেন উৎপন্ন হবে তার দ্বিগুণ। এই হচ্ছে আমাদের
বিশুদ্ধ পানির তড়িৎ বিশ্লেষণ। লক্ষ্য করো, এখন আমরা আলোচনা করব তড়িৎ বিশ্লেষণের ব্যবহার। তড়িৎ বিশ্লেষণ সাধারণত কোন কোন কাজে ব্যবহার করা হয়। তো এখানে কিছু কিছু বর্ণনা এখানে দেওয়া আছে, আবার কিছু কিছু বর্ণনা অন্যান্য অধ্যায়ে দেওয়া আছে। যেমন তোমাদের এখানে একটা চ্যাপ্টার দেওয়া আছে খনিজ সম্পদ, ধাতু অধাতু, সেখানেও কিছু কিছু ব্যাখ্যা দেওয়া আছে বিস্তারিত, সেগুলো আমরা সেখানে আলোচনা করব। তাহলে দেখো, তড়িৎ বিশ্লেষণকে কাজে লাগিয়ে আমরা মূল্যবান যৌগের উৎপাদন করতে পারি, অর্থাৎ মূল্যবান যৌগ তৈরি করতে আমরা তড়িৎ বিশ্লেষণকে কাজে লাগাই। আকরিক থেকে ধাতু নিষ্কাশন করতে আমরা তড়িৎ বিশ্লেষণকে, আকরিক বলতে বোঝাচ্ছে আমরা জানি মাটি থেকে বা ভূগর্ভে এবং ভূপৃষ্ঠ থেকে বিভিন্ন ধাতু এবং অধাতুর যে যৌগগুলো আছে এগুলো আমরা নিয়ে এসে আমরা লাভজনকভাবে ধাতু নিষ্কাশন করি, অর্থাৎ ধাতু বা অধাতু নিষ্কাশন করি। যে সকল পদার্থগুলো থেকে লাভজনকভাবে ধাতু নিষ্কাশন করা হয় তাদেরকে বলা হয় আকরিক। অর্থাৎ ভূপৃষ্ঠ অথবা ভূগর্ভ থেকে, অর্থাৎ খনি থেকে যে সকল যৌগগুলো থেকে সহজ প্রণালীতে এবং লাভজনকভাবে ধাতু বা অধাতু নিষ্কাশন করা হয় সেই সকল পদার্থগুলোকে বলা হয় আকরিক। আর আকরিক থেকে ধাতু নিষ্কাশন করার জন্য আমরা এই তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করি। এটা আমাদের পরবর্তীতে বিস্তারিত আলোচনা আছে। ওই যে আমরা একটু আগে বললাম জীবাশ্ম, ধাতু ও অধাতু, সেই অধ্যায়ে আলোচনা আছে কিভাবে, সেখানে বিস্তারিত আলোচনা করা আছে কিভাবে আমরা আকরিক থেকে ধাতু নিষ্কাশন করব। এখানে আমি একটু সামান্য ধারণা দিয়ে দিব কিভাবে আকরিক থেকে ধাতু নিষ্কাশন করা হয়। এছাড়াও ধরো ধাতু সহজে ক্ষয়প্রাপ্ত হয়, তাদের ক্ষয় থেকে রক্ষা করতে আমরা, যে সকল ধাতু সহজে ক্ষয়প্রাপ্ত হয় তাদের ক্ষয় থেকে রক্ষা করতে আমরা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করি। লোহার উপরে মরিচা ঠেকাতে আমরা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করি। তারপর একটি ধাতুর উপর আরেকটি ধাতুর প্রলেপ দেওয়ার ক্ষেত্রে আমরা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করি। এছাড়াও আমরা এই ধাতুকে মানে কোনো ধাতুকে ব্যবহারের জন্য যদি চকচক অর্থাৎ সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করি। যেমন আমরা এখন যদি আলোচনা করি ধাতু নিষ্কাশন কিভাবে আমরা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করি। যেমন সমুদ্রের, আমরা জানি সমুদ্র লবণে প্রচুর পরিমাণ সোডিয়াম ক্লোরাইড থাকে। এইখানে আমি এরকম একটা ট্যাঙ্কি নিয়ে যাব, ট্যাঙ্কি নিয়ে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করতেছি। ট্যাঙ্কি নিয়ে যাবো এই সোডিয়াম ক্লোরাইডকে, এইখানে তার প্রবেশ পথ, এখানে এরকম একটা গম্বুজ থাকে। এটা আমরা পরবর্তীতে জীবাশ্ম ধাতু অধাতুর মধ্যে আলোচনা করব। এইখানে তখন সোডিয়াম ক্লোরাইডটা এখানে গিয়ে সোডিয়াম ক্লোরাইডকে তাপ দিয়ে গলাইতে হয়, তখন সোডিয়াম ক্লোরাইড আয়নিত হয়ে সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়নে পরিণত হয়, অর্থাৎ সোডিয়াম লিকুইড ক্লোরাইড আয়ন লিকুইড। পরে এখানে কতগুলো দণ্ড থাকে, হ্যাঁ, আর মাঝখানে দণ্ড থাকে। মাঝখানে একটা কাজ করে কি অ্যানোড হিসাবে, অর্থাৎ এটি ব্যাটারির প্লাস অংশের সাথে যুক্ত থাকে, আর এগুলো কার সাথে যুক্ত থাকে, মাইনাসের সাথে, তার মানে এটা ক্যাথোড হিসাবে কাজ করে। অর্থাৎ এরকম আমরা এই সমুদ্র লবণকে আমরা এরকম একটা স্পার ট্যাঙ্কে নিয়ে আমরা যদি সমুদ্র লবণকে বা আমরা যদি আমরা সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ সমুদ্র লবণ না নিয়ে আমরা যদি লবণ নিয়ে লবণকে এইভাবে তাপ দিয়ে গলিত লবণকে আমরা যদি এরকম ক্যাথোড অ্যানোড স্থাপন করা, কারণ আমরা জানি যেখানে ক্যাথোড অ্যানোড স্থাপন করা আছে সেখানে তড়িৎ বিশ্লেষক হিসেবে কাজ করে। তখন এখানে সোডিয়াম ক্যাথোডে গিয়ে সোডিয়াম আকারে জমা হবে, আর ক্লোরিন আলাদাভাবে অ্যানোডে গিয়ে এখানে বুদবুদ আকারে উৎপন্ন হবে। অর্থাৎ এই যে বাণিজ্যিকভাবে সোডিয়াম এবং ক্লোরিন প্রস্তুত করার জন্য এভাবে আমরা ব্যবহার করি। অর্থাৎ এই ধাতু নিষ্কাশন করার জন্য এই সোডিয়াম ক্লোরাইডের আকরিক, এইটা এখন আকরিক হিসাবে কাজ করে। সোডিয়ামের আকরিক থেকে সোডিয়ামকে নিষ্কাশন করার জন্য তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি আমরা ব্যবহার করি। এটা এখন আমি বিস্তারিতভাবে খুব একটা আলোচনা করি নাই, পরবর্তীতে যখন আমরা জীবাশ্ম ধাতু অধাতু পড়াবো সেই ক্ষেত্রে আমরা বিস্তারিত তখন সুন্দর করে আলোচনা করে দিব। আরেকটা দেখাতে পারি, যেমন আমরা বক্সাইড, আমরা জানি বক্সাইডের আকরিকের নাম হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড ইন্টু 2 অণু পানি, যেটা অ্যালুমিনিয়ামের আকরিক, অ্যালুমিনিয়াম অক্সাইড ইন্টু 2 অণু পানি, এটা হচ্ছে বক্সাইডের সংকেত। অর্থাৎ এটা একটি কার আকরিক, অ্যালুমিনিয়ামের আকরিক। এই অ্যালুমিনিয়ামের আকরিক থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করার জন্য প্রথমে আমরা তাপ দিয়ে পানিটাকে দ্রবীভূত করব, তখন এটাকে পাওয়া যায় অনার্দ্র অ্যালুমিনিয়াম অক্সাইড। পরে অনার্দ্র অ্যালুমিনিয়াম অক্সাইডকে এরকম একটা ট্যাঙ্কে নিয়ে এই ট্যাঙ্কের চারদিকে এরকম একটা দণ্ড থাকে, সেটি ক্যাথোড হিসাবে কাজ করে, আর মাঝখানে দণ্ড থাকে কার্বনের তৈরি, সেটা অ্যানোড হিসাবে কাজ করে। অর্থাৎ ব্যাটারির এই অংশ থাকে মাইনাস,
এই প্রান্তগুলো মাইনাসের সাথে যুক্ত থাকে আর এটা প্লাস থাকে। পরে এই অনাদ্র সোডিয়াম ক্লোরাইডকে যখন এখানে নেওয়া হয় তখন তাকে তাপ দিয়ে গলাইতে হয়। গলাইলে তখন দেখো এই অনাদ্র অ্যালুমিনিয়াম অক্সাইড আয়নিত হবে, দ্রবীভূত হয়ে মানে তাপ দিয়ে গলিয়ে উৎপন্ন হবে অ্যালুমিনিয়াম আয়ন। অ্যালুমিনিয়ামের যোজনে 3 তো এখানে 3+ দেখলাম, আর অক্সাইড আয়ন এখানে অ্যালুমিনিয়াম 2টা, এখানে 2 দিয়ে দিলাম, এখানে 3 দিলাম। পরে দেখো অ্যালুমিনিয়াম ক্যাটায়ন ক্যাথোড কর্তৃক আকৃষ্ট হবে, সেখানে ক্যাথোডে গিয়ে এখান থেকে ইলেকট্রন গ্রহণ করবে। এক একটা কয়টা 3টা ইলেকট্রন লাগে, 3টা ইলেকট্রন গ্রহণ করে এখানে অ্যালুমিনিয়াম জমা হবে। পরে অ্যালুমিনিয়াম গুলো ভারী হওয়ার কারণে পরে এখানে আমরা অ্যালুমিনিয়াম বের করে নিই। তাহলে দেখো অ্যালুমিনিয়ামের আকরিক থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করার জন্য আমরা দেখো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করি। এটাও আমরা বিস্তারিতভাবে এখানে খুব একটা আলোচনা করি নাই, আবার একটু হালকা আলোচনা করে দিচ্ছি। প্রকৃতিতে অ্যালুমিনিয়ামের আকরিকের নাম হচ্ছে বক্সাইট, যার সংকেত হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড ইনটু 2 অণু পানি। প্রথমে এই বক্সাইটকে এখানে দেখো খনিজ সম্পদ ধাতু অধাতুর মধ্যে আমার মনে হয় তোমাদের এখানে থাকার কথা, পৃষ্ঠা নাম্বার হচ্ছে এই যে 240 নম্বর পৃষ্ঠা, সেখানে তোমরা দেখতে পারো, সেখানে আছে। অর্থাৎ এই অ্যালুমিনিয়াম এই বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়াম আকরিক। এই বক্সাইট থেকে প্রথমে তাপ দিয়ে পানিটা অপসারণ করা হয়, যে অনাদ্র অ্যালুমিনিয়াম অক্সাইড আসে সেটাকে তার গলনাঙ্কে তাপ দিয়ে গলিয়ে অ্যালুমিনিয়াম আয়ন এবং অক্সাইড আয়নে পরিণত করা হয়। পরে অ্যালুমিনিয়াম আয়ন ক্যাথোডে গিয়ে সেখান থেকে ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ বিজারিত হয়ে অ্যালুমিনিয়াম জমা হয় নিচে, পরে আমরা অ্যালুমিনিয়ামকে পৃথক করে নিই। এভাবে আমরা ধাতু নিষ্কাশন করি ধাতুর আকরিক থেকে। কোন পদ্ধতিতে? তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে। এটা আমরা পরে বিস্তারিত আলোচনা করব। এখন আমরা আলোচনা করব ইলেকট্রোপ্লেটিং, অর্থাৎ কিভাবে একটি ধাতুর উপর আরেকটি ধাতুর প্রলেপ দিতে হয়, সেটা এখন আলোচনা করবো আমরা। অর্থাৎ ইলেকট্রোপ্লেটিং হচ্ছে যে প্রক্রিয়ায় তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বেশি সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া হয়, সেই প্রক্রিয়া বা পদ্ধতিকে বলা হয় ইলেকট্রোপ্লেটিং। অর্থাৎ যে পদ্ধতিতে বা তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে একটি ধাতুর উপর বা একটি বেশি সক্রিয় ধাতুর উপর তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে একটি বেশি সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়াকে বলা হয় ইলেকট্রোপ্লেটিং। এখন আমরা কিভাবে ইলেকট্রোপ্লেটিং পদ্ধতিতে বেশি সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দিতে হয় সেটা এখন আমরা দেখাবো। লক্ষ্য করো, আমরা এই ক্ষেত্রে ধরে নাও আমরা আয়রনের যে লোহার যে চামচ, আমরা লোহার চামচের উপর আমরা সিলভারের প্রলেপ দিব। আমরা জানি সিলভার হচ্ছে এক ধরনের রূপা। লোহার আয়রনের উপর যদি সিলভারের প্রলেপ দেওয়া হয় তাহলে দেখা যায় যে দেখতে অনেক লোহার উপরে, যদি আমরা চামচটা যদি লোহার চামচ হয় তার উপরে যদি আমরা সিলভারের প্রলেপ দিই তাহলে দেখতে দেখা যাবে যে অনেক উজ্জ্বল দেখা যাবে এবং মরিচের হাত থেকেও রক্ষা পাবে। কারণ আমরা জানি সিলভারের সাথে বাতাসে জলীয় বাষ্প বা অক্সিজেনের উপস্থিতিতে মরিচা ধরে না। তাহলে লোহার উপরে যদি আমরা এই লোহার চামচের উপরে যদি আমরা সিলভারিং এর প্রলেপ দিতে পারি তাহলে আমাদের দুইটা জিনিস হবে, দেখতে সুন্দর দেখাবে এবং আমাদের এই যে চামচটি মরিচের হাত থেকে রক্ষা পাবে। কিভাবে আমরা লোহার চামচের উপর সিলভারিং করবো? দেখো, প্রথমে আমরা এরকম একটা পাত্র নিব, এটাকে বলা তড়িৎ বিশ্লেষণ কোষ। তার মধ্যে এইটা হচ্ছে আমরা যেটার প্রলেপ দিব সবসময় তাকে আমরা রাখবো অ্যানোডে। তাহলে এটা আমরা কি হিসাবে ব্যবহার করবো? অ্যানোড। অর্থাৎ ব্যাটারির এখান থেকে ব্যাটারির ধনাত্মক অংশটা ব্যবহার করব, ঠিক আছে। আর এখানে আমরা যে চামচ ব্যবহার করব, সেটা হচ্ছে লোহা, তার মানে এটা আয়রনের চামচ। আর এটা হচ্ছে কার? তাহলে আমরা যার প্রলেপ দিব তাহলে এটা কার প্রলেপ দিব? সিলভারের। আর এখানে কার উপর প্রলেপ দিব? আয়রনের উপর। তাহলে এখানে লক্ষ্য করো, এখানে একটা জিনিস লক্ষ্য করবে, যার উপরে প্রলেপ দিতে হয় তাকে সবসময় রাখতে হবে কোথায়? অ্যানোডে। তাহলে এটা অ্যানোড হিসাবে কাজ করে, অ্যানোড। আর যার প্রলেপ দিব তাকে সবসময় রাখতে হয় ক্যাথোডে। তাহলে এটাকে কি হিসাবে কাজ করে? ক্যাথোড হিসাবে কাজ করে। আর দ্রবণে ব্যবহার করবো যার প্রলেপ দিব তার লবণ। অর্থাৎ আমরা
কার লবণ ব্যবহার করবো? সিলভার। তাহলে আমরা এখানে সিলভার নাইট্রেট ব্যবহার করতে পারি। সিলভার নাইট্রেট লবণের দ্রবণ। এই জিনিসটা তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে সব সময় যে ধাতুর প্রলেপ দিব সেই ধাতুকে সবসময় আমরা ব্যবহার করবো অ্যানোড হিসাবে। যে ধাতুর উপর প্রলেপ দিব তাকে ব্যবহার করবো সবসময় ক্যাথোড হিসাবে। আর যার প্রলেপ দিব তার লবণ সবসময় ব্যবহার করবো। এবার ক্রিয়া কৌশল, যখন আমরা এখানে ধরো ব্যাটারিটা চালু তড়িৎ সংযোগ দিব তখনই ক্রিয়া কৌশল হবে। ক্রিয়া কৌশল হয়ে প্রথমে এই সিলভার নাইট্রেট আয়নিত হবে পানিতে দ্রবীভূত হয়ে। আয়নিত হয়ে উৎপন্ন হবে সিলভার আয়ন, আর উৎপন্ন হবে নাইট্রেট আয়ন। এই পরবর্তীতে দেখো, এই যে যখন এটি আয়নিত হলো তখন এই সিলভার দণ্ড কি করবে? এই নাইট্রেটের সাথে যুক্ত হওয়ার জন্য এই দণ্ড কিসের? এই ক্যাথোডে থাকা সিলভার, এটা পুরোটাই সিলভারের তৈরি। এই সিলভার কি করবে? একটি ইলেকট্রন, সিলভারের যোজন যেহেতু একটি ইলেকট্রন এই দণ্ডের মধ্যে প্রদান করবে। প্রদান করে দ্রবণে সিলভার আয়ন আকারে চলে আসবে। পরে এই সিলভার আয়ন একাধিক হওয়ার কারণে এই ক্যাথোডে যাবে। সেখান থেকে তাহলে এটা কোথায় ঘটে? এটা ঘটে ক্যাথোডে, সরি এটা তো হলো অ্যানোড। আমি কি দিলাম উল্টা পাল্টা। এটা কাজ করে অ্যানোড হিসেবে আর এটা কাজ করে ক্যাথোড হিসেবে। অর্থাৎ যে দণ্ডে বিজারণ ঘটে সেটা হবে ক্যাথোড, আর যে দণ্ডে জারণ ঘটে সেটা হবে অ্যানোড। তাহলে এখানে কোথায় এই ঘটনা ঘটে? তার মানে এটা অ্যানোডে। অ্যানোডে বিক্রিয়া। তাহলে লক্ষ্য করো, অ্যানোডে প্রথমে এই সিলভার নাইট্রেট পানিতে দ্রবীভূত হয়ে কি আয়ন? সিলভার আয়ন এবং নাইট্রেট আয়ন। পরে এই সিলভার দণ্ডটা এই নাইট্রেট আয়নের সাথে যুক্ত হওয়ার জন্য এই দণ্ডে একটি ইলেকট্রন প্রদান করে সিলভার আয়ন আকারে দণ্ড থেকে বের হয়ে আসে। তাহলে ঘটনা কোথায় ঘটে? ঘটনা এটা তো আমি উল্লেখ করলাম। ঘটনাটা কোথায় ঘটে? ঘটনাটা অ্যানোডে ঘটে। অন্যদিকে দেখো, এই সিলভার আয়ন কার দিকে যায়? ক্যাথোডের দিকে। সেখান থেকে সে কি করে? এই ইলেকট্রন গ্রহণ করে এখানে সিলভার জমা হয়। এই যে ইলেকট্রন গুলো পাচ্ছে, এই ইলেকট্রন কিন্তু এখানে প্রদানকৃত ইলেকট্রন। এই ইলেকট্রনটা পরে এই তারের মধ্যে দিয়ে গিয়ে এখান থেকে ইলেকট্রন গ্রহণ করে। এভাবে এটার উপর চাপ দিয়ে সুন্দর সিলভারের একটা পলক পড়লে তখন আমরা তড়িৎ আবার বন্ধ করে দিই। এভাবে একটি ধাতুর উপর আরেকটি ধাতুর কি হয়? প্রলেপ সৃষ্টি হয়। এই পদ্ধতিকে বলা হয় ইলেকট্রোপ্লেটিং। আমি আবার একটু ব্যাখ্যা করে দিচ্ছি। প্রথমে যে ধাতুর উপরে প্রলেপ দিতে হবে সেই ধাতুকে সবসময় ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়, আর যার প্রলেপ দিতে হবে তাকে সবসময় অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়, আর লবণ ব্যবহার করা হয়, যার প্রলেপ দিতে হবে তার লবণ ব্যবহার করা হয়। আর এইভাবে ব্যাটারি সংযোগ করে আমরা যখন তড়িৎ সংযোগ করব, তাহলে এখানে আমরা প্রলেপ দিলাম কার? সিলভারের প্রলেপ। তাহলে সিলভার দণ্ডকে আমরা অ্যানোড হিসেবে ব্যবহার করলাম। কার উপর প্রলেপ দিলাম? আয়রনের উপর। এই কারণে আয়রনের চামচকে আমরা ক্যাথোড হিসেবে ব্যবহার করলাম। যেহেতু সিলভারের প্রলেপ দিব, এই কারণে সিলভারের দ্রবণ হিসাবে আমরা তাপ দ্রবণ ব্যবহার করলাম। এবার যখন তড়িৎ সংযোগ করব তখন সিলভার নাইট্রেট আয়নিত হয়ে সিলভার আয়ন এবং নাইট্রেট আয়নে পরিণত হবে। দ্রবণ যখন আয়নিত অবস্থা থাকবে তখন অ্যানোডে থাকা সিলভার দণ্ড থেকে সিলভার একটি ইলেকট্রন প্রদান করে, মানে একটি ইলেকট্রন এখানে প্রদান করবে। ইলেকট্রন প্রদান মানে জারণ, অর্থাৎ এখানে জারণ ঘটবে। জারণ ঘটে সিলভার আয়ন দ্রবণে চলে আসবে। পরে সিলভার আয়ন দ্রবণ থেকে ক্যাথোডের দিকে যাবে, সেখান থেকে ইলেকট্রন গ্রহণ করবে, অর্থাৎ বিজারিত হবে। যে দণ্ডে বিজারণ ঘটে আমরা জানি যে ক্যাথোড, সেখানে আস্তে আস্তে সিলভার জমা হবে। সম্পূর্ণ চামচে যখন সিলভারের সুষম বন্টন হবে বা সুষম প্রলেপ পড়বে তখন আমরা তড়িৎ ক্রিয়া কি করবো? বন্ধ করে দিব। এভাবে ইলেকট্রোপ্লেটিং পদ্ধতিতে একটি ধাতুর উপর আরেকটি ধাতুর প্রলেপ দেওয়া হয়। এবার তড়িৎ বিশ্লেষণে উৎপাদিত পদার্থের বাণিজ্যিক ব্যবহার। আশা করি তোমরা বাণিজ্যিক পৃষ্ঠা নাম্বার 189 নাম্বার পৃষ্ঠায় তড়িৎ বিশ্লেষণে উৎপাদিত পদার্থের বাণিজ্যিক ব্যবহার তোমরা ইচ্ছা করলে আশা করি পারবে। যেমন আমরা একটি ধাতুর উপর আরেকটি ধাতুর ক্ষয়রোধ করতে, উজ্জ্বলতা বৃদ্ধি করতে আমরা ব্যবহার করি। এছাড়াও আমরা ধাতব আকরিক থেকে ধাতব নিষ্কাশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। এরপরে রূপা, আমরা জানি আমাদের যে আমরা জানি রূপা এবং তামা বিদ্যুৎ সুপরিবাহী। এই কারণে রূপার দাম বেশি হওয়ার কারণে আমরা সাধারণত যে তার ব্যবহার করি, পরিবাহী তার, সেটা তামা দিয়ে তৈরি করি। এমন সারা পৃথিবীতে এত বেশি তামার ব্যবহার, এই তামাটা কোত্থেকে আসে? এই তামাটা এই যে
আমরা এই ধাতু, এই যে আকরিক, কপারের যে আকরিক, কপারের আকরিক থেকে আমরা কপারটাকে, কপার মানে তামা, কপারের আকরিক থেকে আমরা কপারটাকে নিষ্কাশন করি, সেই কপার আমরা ব্যবহার করি, এই প্রচুর পরিমাণ ব্যবহার করি। তাহলে এই যে কপারের আকরিক থেকে যে কপার নিষ্কাশন করতেছি, এই কপার নিষ্কাশনটা আমরা করছি কি থেকে? তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি থেকে। এই যে এত কপার নিষ্কাশন হচ্ছে কপারের আকরিক থেকে, সেই কপারটা আমরা বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইসে এবং বিশেষ করে আমাদের যে বর্তনীর জন্য ব্যবহার করে থাকি। এছাড়াও আমরা লোহার মরিচের হাত থেকে রক্ষা করার জন্য আমরা কি করি? ইলেকট্রোপ্লেটিং পদ্ধতিতে লোহার উপরে আমরা বিভিন্ন ধাতুর প্রলেপ দিই। এছাড়াও দেখা যায় যে বিভিন্ন ধাতুর উপর প্রলেপ দিয়ে আমরা বিভিন্ন গয়না অলংকার উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং মসৃণ করে, সেটা দেখা যায় যে তখন সেক্ষেত্রে দেখা যায় যে তার মূল্যায়নটা অনেক বেড়ে যায় এবং দামও বেশি পাওয়া যায় এবং দেখতেও সুন্দর দেখায়। এছাড়াও আমরা শিল্পক্ষেত্রে দেখা যায় যে ওই যে জীবাণুনাশক ক্লোরিন গ্যাস তৈরি করতে আমরা সমুদ্রের সোডিয়াম ক্লোরাইডের থেকে আমরা ক্লোরিন গ্যাস তৈরি করি, সেটাও বাণিজ্যিকভাবে যথেষ্ট পরিমাণ ব্যবহার করা হয়। এছাড়া সোডিয়াম হাইড্রোক্সাইড খার হিসাবে আমরা ব্যবহার করি। এই যে খার পেলাম কাঁচামাল হিসাবে, সেটাও কিন্তু আমরা এই যে ইলেকট্রোপ্লেটিং পদ্ধতি, এটা অবশ্য তোমাদের বইয়ের আমাদের জীবনের রসায়ন সে অধ্যায়ে কিভাবে আমরা সোডিয়াম ক্লোরাইড থেকে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবো, অর্থাৎ টয়লেট ক্লিনার প্রস্তুত করব, সেটা সেখানে বিস্তারিত দেওয়া আছে। এভাবে আমরা তড়িৎ বিশ্লেষণকে কাজে লাগিয়ে যে উৎপাদিত পদার্থের বাণিজ্যিকভাবে ব্যবহার করে থাকি। এগুলো তোমরা ভালো করে পড়ে নিবে এবং এগুলো কাজে লাগবে এবং পরবর্তীতে তোমাদের অবজেক্টিভ হিসাবেও কিন্তু পরীক্ষা এগুলো থেকে আসবে। তো এই হলো আজকে আমাদের আলোচনার বিষয়গুলো। আশা করি আজকের ক্লাসটা ছিল খুবই গুরুত্বপূর্ণ। তোমরা প্রত্যেকটা পার্ট দেখে দেখে বইয়ের সাথে মিল করে পড়বে এবং খাতা নিয়ে খাতার মধ্যে চিত্র এঁকে প্র্যাকটিস করবে। আশা করি তোমাদের উপকার হবে এবং তোমরা সবাই আমার যে আজকে পাঠদান তোমাদের তোমরা সহজেই বুঝতে সক্ষম হয়েছ। বাকিটা তখন ক্লাস শুরু হবে, তখন আমরা বিস্তারিত আলোচনা করব যদি কারো কোনো সমস্যা থেকে থাকে। তা আজকের মতো এখানেই শেষ হলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সকলকে।